বরিশালের কালাপাড়া উপজেলার দক্ষিণ প্রান্তে এক পুরনো লোহার সেতু আছে। এটা এতটাই পুরনো যে স্থানীয়রা এটাকে মৃত্যুর সেতু বলে ডাকে। বলা হয় রাতের বেলা যদি কেউ এই সেতুর মাঝখানে দাঁড়ায়, তার কানে ভেসে আসে কারো ডুবে যাওয়ার শব্দ আর এক অদ্ভুত নারী কণ্ঠের কান্না। কেউ সাহস করে সেখানে থামতে পারে না, শুধু শোনা যায় মাঝে মাঝে জলের ভেতর থেকে কারো ফিসফিসানি, থামিস না, আমার সাথে আয়। গল্পের মূল চরিত্র মেহেদী, ঢাকায় পড়াশোনা করা একজন ফটোগ্রাফার, যিনি লোকেশন হান্টিং করতে গিয়ে এই জায়গার গল্প শোনেন। তিনি ভাবেন, ভূতের গল্প তো অনেক শোনা হয়েছে, এবার ক্যামেরায় প্রমাণ ধরা যাক। কিন্তু গ্রামবাসীরা সবাই তাকে সাবধান করে। এই সেতুতে ছবি তুলতে গিয়ে যারা গিয়েছিল তারা কেউ আর আগের মতো নেই। মেহেদী ঠিক করলো সেতুতে প্রথম রাতেই যাবে, যাতে ক্যামেরায় পুরো ঘটনাটা ধরা যায়। তার সাথে ছিল দুটো ডিএসএলআর, একটা গোপ্রো আর ছোট্ট একটা ড্রোন। রাত তখন 10:30। কালাপাড়ার আকাশ কালো, চাঁদ নেই, শুধু মাঝে মাঝে দূরে বিদ্যুতের মতন আলো চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি নেই। সেতুর কাছে পৌঁছানোর আগে রাস্তা একেবারে নির্জন হয়ে গেল। গ্রামের বাতি বন্ধ, রাস্তা জঙ্গলে ঢাকা, শুধু দূরে নদীর পানির শব্দ শোনা যাচ্ছে। মেহেদী হাঁটতে হাঁটতে দেখল সেতুর ধারে দাঁড়িয়ে আছে এক বুড়ো, শুকনো মুখ, হাতে লণ্ঠন। তিনি ধীরে ধীরে বললেন, যাও, কিন্তু মাঝখানে থেমো না, পেছনে তাকালেও ফিরো না, আর যদি ফানি থেকে কিছু ওঠে দৌড়ে চলে যেও। মেহেদী অদ্ভুত হেসে বলল, ভূত যদি ওঠে ছবিও তুলব। বুড়ো কিছু না বলে শুধু ম্লান হাসল, যেন সে জানে কি হতে যাচ্ছে। মাঝরাত, সেতুর মাঝে দাঁড়িয়ে মেহেদী ক্যামেরা সেট করলো, ড্রোন আকাশে উড়ালো। কিছুক্ষণ সব স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ সে শুনল পানির ভেতর থেকে ছপ ছপ শব্দ, যেন কেউ সাঁতার কাটছে। প্রগর লেন্স জুম করে তাকাতেই দেখলো নদীর মাঝখানে একটা সাদা শাড়ি পরা কিছু একটা, মাথা নিচু, চুল পানিতে ভাসছে। হ্যালো! মেহেদী চিৎকার করতেই সেই সাদা আকৃতি হঠাৎ মাথা তুলল, চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখে এক বিকৃত হাসি, আর ঠোঁট না নাড়িয়েই শোনা গেল, থামিস না, আমার সাথে আয়। তারপর চারপাশের হাওয়া থেমে গেল, নদীও নীরব, শুধু সেতুর শেষ প্রান্তে দেখা গেল এক শিশু দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাত দিয়ে ডাকছে। মেহেদী সেতুর মাঝখানে দাঁড়িয়ে এখনো বুঝতে পারছিল না সে যা দেখছে তা বাস্তব নাকি কল্পনা। ড্রোন আকাশে ভেসে আছে, কিন্তু মনিটরে শুধু স্ট্যাটিক নয়েজ, ঝাপসা সাদা কালো দাগ। হঠাৎ নদীর ওপরে কুয়াশা জমতে শুরু করলো। সে ঠিক করলো ড্রোনটা নামিয়ে আনবে, কিন্তু রিমোট কাজ করছে না। বাটন চাপলেও ড্রোন সাড়া দিচ্ছে না, যেন অদৃশ্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে। মনিটরে হঠাৎ এক মুহূর্তের জন্য দেখা গেল ড্রোনের ক্যামেরায় সে নিজেকে দেখছে, কিন্তু তার পেছনে আরেকটা অবর দাঁড়িয়ে। মাথা ঘুরিয়ে দেখল, কিন্তু পিছনে কেউ নেই। ঠিক তখনই তার গলায় ঠান্ডা কিছুর ছোঁয়া লাগলো। সে হাত দিয়ে ধরতেই অনুভব করলো বরফের মতো ঠান্ডা আঙুল, যা ধীরে ধীরে তার গলা চেপে ধরছে। মেহেদী হাঁপাতে লাগলো, কিন্তু চারপাশে কেউ নেই। তার গোপ্রোতে শুধু শোনা যাচ্ছে ভারী শ্বাসের শব্দ, আর সাথে এক নারী কণ্ঠের গভীর ফিসফিসানি, বলেছিলাম না মাঝখানে থামিস না। সে কোনো মতে ক্যামেরা আর ব্যাগ কাঁধে ফেলে দৌড়ালো, কিন্তু সেতুর শেষ প্রান্ত যেন দূরে সরে যাচ্ছে। যত দৌড়াচ্ছে ততই সামনে অন্ধকার আর কুয়াশা। হঠাৎ তার পায়ে কিছু জড়িয়ে গেল। সে নিচে তাকিয়ে দেখলো ভেজা চুলের গোছা পায়ের চারপাশে পেঁচিয়ে আছে, আর সেই চুল উঠে এসেছে নদীর পানির দিক থেকে। কুয়াশার মধ্যে ধীরে ধীরে এক সাদা শাড়ি পরা নারী উঠে এলো, চোখ ফাঁকা, মুখে তীর্যক হাসি। সে হাত বাড়িয়ে মেহেদীর পা টেনে ধরল। পানি থেকে শোনা গেল একসাথে শত শত মানুষের কণ্ঠ চিৎকার করছে, থামিস না, থামিস না। কিন্তু সেই চিৎকারে ছিল না বাঁচানোর তাগিদ,
ছিল মৃত্যুর লোভনীয় দাগ। মেহেদী মরিয়া হয়ে দৌড়ে সেতুর শেষ প্রান্তে পৌঁছালো, কিন্তু তখনই অনুভব করলো তার ক্যামেরার শাটার একবার নিচে থেকেই ক্লিক করলো। ফ্ল্যাশের আলোতে মুহূর্তের জন্য চারপাশ দেখা গেল। পুরো সেতুতে দাঁড়িয়ে আছে অসংখ্য ভেজা অচেনা মুখ, সবাই তার দিকে তাকিয়ে হাসছে। মেহেদী কোনো মতে বাড়ি ফিরেই ব্যাগ থেকে ক্যামেরা বের করলো। পোশাক পুরো শুকিয়ে ফেললেও গায়ে এক অদ্ভুত ঠান্ডা লেগে আছে, যেন ভেতর থেকে বরফে জমে যাচ্ছে। সে কম্পিউটারে এসডি কার্ড ঢুকিয়ে প্রথম ছবি খুলল। প্রথম কয়েকটা ছবি ঠিক আছে, সেতু, কুয়াশা, নদী। কিন্তু হঠাৎ চতুর্থ ছবিটা খুলতেই তার বুক ধক করে উঠল। ছবিতে দেখা যাচ্ছে সে নিজে সেতুর মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু তার এক হাত গলার কাছে, আর পেছনে সাদা শাড়ি পরা এক নারী হাসছে। চোখ দুটো গহ্বরের মতো কালো। মেহেদী স্পষ্ট মনে করতে পারে সে পিছনে তাকিয়েছিল, কিন্তু কাউকে দেখেনি। তাহলে ক্যামেরায় ধরা পড়লো কিভাবে? আরও ছবিতে দেখা গেল সেতুর রেলিংয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য মুখ, যেগুলো সে আগে কখনো দেখেনি। কারো কারো মুখ আধ পছা, কারো চোখ নেই, কারো ঠোঁট ছিঁড়ে হাসি থামছে না। সবাই তার দিকে তাকিয়ে আছে। শেষ ছবিটা খুলতেই হাত কেঁপে উঠল। ছবিতে সে নিজেই নেই, শুধু ফাঁকা সেতু, কিন্তু ছবির নিচে লাল অক্ষরে লেখা, তুমি থেমেছিলে, এখন তুমি আমাদের। এসব লাল অক্ষর কিভাবে ছবিতে এলো? এসডি কার্ড তো ডিজিটাল, তাহলে কেমনে সম্ভব? ঠিক তখনই তার ফোন বাজলো। অচেনা নম্বর। ক্লিক করতেই শোনা গেল ভেজা কাপড় চেপে ধরার শব্দ, আর সেই একই নারী কণ্ঠ, তুই আমার ছবি তুলে ফেলেছিস, এবার তোর চোখ দিয়ে আমি দেখব। কথা শেষ হতেই ফোনটা নিজে থেকেই রেকর্ডিং মোডে চলে গেল। স্ক্রিনে দেখা গেল সে এখনো সেতুর মাঝখানে দাঁড়িয়ে আছে, অথচ সেতু নিজের ঘরে বসে আছে। মেহেদী পেছন থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করলো। ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। দেয়ালে ঝোলানো আয়নায় দেখা গেল তার পেছনে দাঁড়িয়ে আছে সেই নারী, মুখে ধীরে ধীরে লম্বা হওয়া হাসি। সে বুঝে গেল সেতু থেকে সে বেরিয়ে আসেনি, সেতুই তার সাথে ঘরে চলে এসেছে। পরদিন সকাল। মেহেদী সারা রাত জেগে কাটিয়েছে, চোখ লাল, মাথা ধকধক করছে। এসডি কার্ডটা টেবিলে ফেলে রেখে ভাবছে সবই কি তার কল্পনা। কিন্তু ছবির সেই লাল অক্ষর, ফোনের রেকর্ডিং আর আয়নার নারীর উপস্থিতি, এসব কি হ্যালোসিলেশন হতে পারে? সে ঠিক করলো সেতুর ইতিহাস খুঁজে বের করবে। গ্রামটা ছোট, তাই খুব দ্রুতই সে খুঁজে পেল বয়স্ক লোক মালিক চাচাকে, যিনি দাবি করলেন তিনি এই সেতু নির্মাণকাল থেকে সব জানেন। মালিক চাচা ধীরে ধীরে বলতে লাগলেন, এই সেতু বানানো হয়েছিল পাকিস্তান আমলে। তখন এখানে বড়সড় নদী ছিল, লঞ্চ চলতো। সেতু তৈরির সময় একটা বড় দুর্ঘটনা ঘটে। লোহার গার্ডার বসানোর সময় নদীতে ভেঙে পড়ে। সে সময় নদীর পানিতে জোয়ার ছিল, তীব্র স্রোত ছিল। কাজের মেয়েরা যারা নদীর পাড়ে বসে বাঁশ বেঁধে রাখতো, তাদের অনেকেই ডুবে যায়। মেহেদী কপালে ভাঁজ ফেলল। কাজের মেয়েরা মানে? মালিক চাচা মাথা নিচু করে বললেন, তাদের মধ্যে একজন ছিল সুরমা। বয়সে ছোট, কিন্তু তার গলায় ছিল অদ্ভুত মায়া। গ্রামের সবাই বলতো তার গলার ডাক শুনলে যে কোনো পুরুষ নদীতে নেমে যাবে। সেতু নির্মাণের সময় একদিন সে গার্ডার নিচে চাপা পড়ে মারা যায়, আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু মৃত্যুর পর থেকেই লোকজন কানে কানে শুনতে শুরু করলো সেই গলার ডাক। রাতের বেলা সেতুর মাঝখানে দাঁড়ালে শোনা যায়, এইদিকে আয়, থামিস না। যে শুনতো সে আর ফিরত না। অনেকে বলতো সুরমার চোখে তখন শুধু কালো গভীর গহ্বর, আর ঠোঁটে সেই একই মায়া মাখা হাসি। মালিক চাচা হঠাৎ চুপ করে গেলেন, তারপর খুব নিচু স্বরে বললেন, তুমি সেতুতে থেমেছিলে তাই না? মেহেদীর শরীরে রক্ত যেন এক মুহূর্তের জন্য ঠান্ডা হয়ে গেল। সে উত্তর দিল না। মালিক চাচা তার আলমারি থেকে একটা পুরনো সাদা কালো ছবি বের করলেন। ছবিতে দেখা যাচ্ছে নদীর পাড়ে দাঁড়িয়ে এক মেয়ে, লম্বা চুল, সাদা শাড়ি, ঠোঁটে হালকা হাসি, চোখ দুটি অদ্ভুতভাবে ফাঁপা, যেন ছবির ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। মেহেদীর হাত কাঁপতে লাগলো। এই মুখটা সে চেনে, এটাই তো সেই নারী যাকে সে নিজের ক্যামেরা দেখেছিল। মেহেদী সেই ছবিটা নিয়ে ঘরে ফিরল। ছবিটা টেবিলে রেখে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সাদা শাড়ি, ঠোঁটের হাসি, আর সেই অদ্ভুত ফাঁপা চোখ।
যেন কাগজের ভেতর থেকে তার দিকে গোপনে নিঃশ্বাস ফেলছে। বিকেলের দিকে জানালার বাইরে গাছের ডালে বাতাস দুলছিল, কিন্তু হঠাৎ করেই বাতাস থেমে গেল। সব শব্দ যেন চেপে ধরল চারপাশ। না পাখির ডাক, না গাছের শব্দ, শুধু কানে আসতে লাগলো এক মিষ্টি মায়াময় সুর। এইদিকে আয়, থামিস না। মেহেদি গলা শুকিয়ে গেল। সে জানে এটা বাস্তব নয়, কিন্তু শব্দটা যেন ঘরের ভেতরে ঘুরপাক খাচ্ছে, মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। সে উঠে দাঁড়িয়ে বাথরুমের আয়নার দিকে গেল। আয়না নিজের প্রতিচ্ছবি, কিন্তু ধীরে ধীরে পেছনে ভেসে উঠল এক মেয়ের মুখ। চুল ভিজে, কপালে পানি গড়াচ্ছে, ঠোঁটের কোণে সেই একই হাসি। সে আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, তুমি তো থেমেছিলে, এবার চলো। মেহেদি আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু পিছিয়ে গিয়েও বুঝলো তার হাত ভিজে গেছে, যেন ঠান্ডা নদীর পানি লেগে গেছে। রাতে মেহেদি ঘুমাতে গেল, কিন্তু স্বপ্নে দেখলো সে আবার সেই সেতুর মাঝখানে দাঁড়িয়ে। চাঁদের আলো নদীর পানিতে লাফাচ্ছে। দূরে সুরমা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি উড়ছে হাওয়ায়, হাত বাড়িয়ে ডাকছে, এক পা এগিয়ে আয়। শেষ পা। মেহেদি বাধ্য হয়ে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ পায়ের নিচে সেতুর কাঠের তক্তা ভেঙে যায়, আর সে সোজা অন্ধকার পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে সুরমার মুখ একদম কাছে চলে আসে। চোখ দুটি শুধু কালো ফাঁপা গর্ত, যার ভেতরে অসংখ্য হাত তাকে টেনে নিচ্ছে। সে ঝাটকা দিয়ে বসলো, কিন্তু বুঝতে পারে এখনো সে স্বপ্নে আছে, কারণ জানালার বাইরে সেই একই নদীর শব্দ, আর ঘরের দরজার ফাঁক দিয়ে ভেসে আসছে সেই কণ্ঠ, তুই আমার। মেহেদি এবার বুঝতে পারলো এটা শুধু গল্প নয়, শুধু ইতিহাস নয়, এটা এখন তার সাথে জুড়ে গেছে। এই রাতে মেহেদির ঘরের বাতাস একদম ভারী হয়েছিল। বাইরে পূর্ণিমার আলো ছড়িয়ে আছে, অথচ জানালার কাছ দিয়ে আলো ঢুকছে না, যেন কেউ বাইরে দাঁড়িয়ে পুরো আলো আটকে রেখেছে। বিছানায় শুয়ে মেহেদি অনুভব করলো ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। শ্বাস নিতে গিয়ে মনে হলো ঠান্ডা কুয়াশা ফুসফুস ভরে ফেলেছে। তার কানে আসতে লাগলো সুরমার ফিসফিস, তুই তো কথা দিয়েছিলি, আর শেষ হবে সব। হঠাৎ দেয়ালের ঘড়ি থেমে গেল। ঠিক ঠিক, শেষ টিকের পর নিস্তব্ধতা। তারপর দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকে আসলো কালচে পানি, ধীরে ধীরে মেঝেতে ছড়িয়ে পড়তে লাগলো। মেহেদি পা সরাতে গেল, কিন্তু বুঝলো তার গোড়ালি ইতিমধ্যে ঠান্ডা পানির মধ্যে ডুবে গেছে। ঘরের দেয়ালে ছায়া নড়তে শুরু করলো, কিন্তু মেহেদি নড়েনি। ছায়াটা ধীরে ধীরে লম্বা হয়ে সিলিং পর্যন্ত পৌঁছে গেল, আর তারপর মাথা নিচু করে তার দিকে তাকালো। দুটি ফাঁপা চোখ থেকে কালো দোয়া বেরোচ্ছে। হঠাৎ মেঝে কাঁপতে শুরু করলো, চারপাশ বদলে গেল। মেহেদি আবার সেই কাঠের সেতুর উপর দাঁড়িয়ে, পায়ের নিচে নদীর গর্জন। সুরমা সেতুর অপর প্রান্তে দাঁড়িয়ে, এবার আর হাসছে না, চোখ দুটো লাল হয়ে জ্বলছে। সে হাত বাড়িয়ে বলল, এবার তোকে নিয়ে যাব চিরদিনের জন্য। মেহেদির পেছনে কাঠ ভেঙে পড়ছে। সামনে এগোনো ছাড়া আর কোনো উপায় নেই। প্রতিটি পদক্ষেপে সেতুর তক্তা কেঁপে উঠছে, আর নদীর পানি থেকে অসংখ্য কালো হাত উঠে আসছে। ঠিক সুরমার কাছে পৌঁছানোর শেষ মুহূর্তে সে মেহেদির গলা চেপে ধরল। পানি আর কুয়াশা একসাথে ঘিরে ধরল। শ্বাস নেওয়া অসম্ভব হয়ে গেল। শেষ যা শুনল সে, তুই এখন আমার। তারপর সব অন্ধকার। বন্ধুরা, এই গল্পটি আমি লিখছি। তোমরা যদি চাও এর পরবর্তী অংশ আমি লিখব, কিন্তু যদি তোমরা বলো এখানেই শেষ করতে, তাহলে গল্পটি এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী অংশে অথবা নতুন কোনো গল্পে।